মোল্লা ভাই, খবর দেখছেন নাকি? নাগরিক পার্টি তো অলরেডি তাদের খেলা শুরু করে দিছে। আজকে ভার্সিটিতে ক্যাম্পাসগুলো পুরো উত্তপ্ত। আমাদের ছেলেপেলে আর নাগরিক পার্টির ছেলেপেলেরা মিলা পুলিশের উপর তো মারমুখী অবস্থানে চলে গেছে। হ্যাঁ মিন্টু, খবর পাইছি অলরেডি। আমি তরিকুল আমারে ফোন দিয়া সব কিছু জানাইছে। পরিস্থিতি তো আমি এরকমই চাইছিলাম, যাতে করে পুলিশও মারমুখী অবস্থানে চলে যায়। শুধু অপেক্ষা করো, পুলিশ যাতে ছাত্রদের উপর গুলি করা শুরু করে। 2-4 জন ছাত্র নির্বিচারে মারা গেলেই তাহলেই বুঝতে পারবা যে পরিস্থিতি কোন দিকে যেয়ে গড়ায়। আঙ্কেল, আমি কিন্তু আশেপাশে যত বস্তির ছেলে পেলে আছে সকলকে ক্যাম্পাসের ভিতরে কৌশলে ঢুকিয়ে দিয়েছি। ওদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্রও আছে। ওরা চাইলে পুলিশের উপর যে কোনো সময় সরাসরি আক্রমণে চলে যেতে পারে। আমি শুধু আপনার নির্দেশনা অনুযায়ী ওদেরকে এখনও কিছু বলি নাই। যদি এখনই ফোন করে বলি তাহলে ওরা সরাসরি পুলিশের উপর আক্রমণে চলে যাবে। তখন পুলিশও বাধ্য হয়ে ছাত্রদের উপর গুলি বর্ষণ করতে থাকবে। হ্যাঁ ইরফান, সময় এসেছে পুলিশের উপর আক্রমণ করার। তুমি সবাইকে বলে দাও পুলিশের উপর যাতে সরাসরি গুলি বর্ষণ করা হয়। আর একটা জিনিস লক্ষ্য রাখতে বলবা, ওরা যেন কোনোভাবে পুলিশের কাছে ধরা না পড়ে। তাহলে কিন্তু এইখানে যে বহিরাগতরা ঢুকে পড়ছে সেই সম্পর্কে পুলিশ জেনে যাবে। তাই ওরা যেন কোনোভাবে পুলিশের কাছে ধরা না পড়ে। না না আঙ্কেল, ওই বিষয়ে কোনো চাপ নিতে হইব না। ওরা সব প্রশিক্ষিত ছেলে পেলে। পুলিশ ওদেরকে শত চেষ্টা করেও ধরতে পারবো না। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। আর সবাইকে আমি সব রকম কমন দিয়ে দিছি যে কখন ওদেরকে কি করতে হইব। পুলিশ যতই চেষ্টা করুক ওদেরকে কোনোভাবেই ধরতে পারবে না আঙ্কেল। শোনো ইরফান, তুমি এক কাজ করো, ওদেরকে পুলিশের উপর গুলি বর্ষণ করতে বলো। এরপরেও যদি পুলিশ ছাত্রদের উপর গুলি না করে, ওরাই যেন 2-4টা লাশ ফেলে দেয় ওইখানে, যাতে করে পরিস্থিতি আরও বিগড়ে দেওয়া যায়। এবার এমন একটা পরিস্থিতি তৈরি করব যে যাতে করে শামসু কোনোভাবেই এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে। এবার জমবে খেলা। দেখি কিভাবে শামসু এবার জনতা পার্টিকে রক্ষা করে। এবার মোল্লা ভাই, লিডার কিন্তু হারে হারে টের পাইব যে মোল্লা গ্রুপকে দল থেকে সরিয়ে শামসুকে দলে অন্তর্গত করাটা ওনার কত বড় ভুল সিদ্ধান্ত ছিল। মোল্লা গ্রুপ যে কি করতে পারে সেটা প্রেসিডেন্টকে এবার সরাসরি বুঝিয়ে দিতে হইব। এতদিন যাবৎ দলের জন্য আমরা নিঃস্বার্থভাবে খেটে যাচ্ছি, আর আমাদেরকেই দলে কোনো রকমের মূল্যায়ন করা হচ্ছে না। এটা লিডার এবার খুব ভালোভাবেই টের পাইব। লিডার তো আমাদেরকে কোনো রকমের মূল্যায়নই করে নাই। এই মোল্লা যে রাজনীতি করতে করতে আজ এই পর্যায়ে এসেছে, সামান্য একজন সন্ত্রাসীর কাছে আমি হেরে যাব বলে মনে করছে নাকি লিডার? এই মোল্লা কখনোই ভেঙে যায় না। মোল্লা যে কি করতে পারে লিডারকে এবার হারে হারে টের পাইয়ে দিব। শাহবাগে যে জনতা পার্টির নেতাকর্মীরা আন্দোলন করতেছে, ওদের উপরও আক্রমণ করতে হইব এবার। একেবারে চারিদিক দিয়ে যদি আমরা ওদের উপরে এরকম আক্রমণ করে বসি, তাহলে তো মনে হইতেছে পুলিশ প্রশাসনও একেবারে দুমড়ে মুচড়ে যাবে। তখন তো ওরা দেশের সেনাবাহিনী নামানোর পরিকল্পনা করবে। সেনাপ্রধানের সাথে এই বিষয়ে একটু আলোচনা করলে হতো না, যাতে করে সেনাপ্রধান আমাদের পক্ষে কাজ করে? এই সেনাপ্রধানকে কিন্তু আপনি সেনাপ্রধানের
পদে বসার জন্য অনেকটা সাহায্য করেছিলেন। তাই আমার মনে হয় ওনার সাথে কথা বললে পরিস্থিতি আমাদের পক্ষে আনা যাইতে পারে। মিন্টু, কথা তো তুমি একেবারে খারাপ বলো নাই। সেনাপ্রধানের সাথে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার দরকার ছিল। আর যতই পরিস্থিতি যাই হোক না কেন, যদি ছাত্রদেরকে রাস্তায় নামাইতে পারি তাহলে সেনাবাহিনী কখনোই ছাত্রদের উপর আক্রমণে যাবে না। এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকো। তবুও সেনাপ্রধানের সাথে বিষয়টা নিয়ে বসাটা জরুরি। চলো তাহলে আলোচনাটা কইরা আসি। স্যার আইছেন তাহলে? আপনি? আপনার জন্যই অপেক্ষা করতেছি স্যার। কি করব এইদিকে কিছুই তো বুঝে উঠতে পারতেছি না। এদিকের পরিস্থিতি কি হাসান সম্পূর্ণ তোমাদের অনুকূলের বাইরে চলে গেছে নাকি? আগে আমার পরিস্থিতি সম্পর্কে জানাও তো দেখি। স্যার এদিকের পরিস্থিতি তো সম্পূর্ণ আমাদের নাগালের বাইরে চলে গেছে। ছাত্ররা পুরো আগ্রাসিভ মুভমেন্টে চলে গেছে। ওরা তো এখন ইট পাটকেল বাদ দিয়ে আমাদের উপর অস্ত্র দিয়েও হামলা করতেছে। পুলিশ বাহিনী সব বিভিন্ন গলিতে অবস্থান করতেছে। এইভাবে চলতে থাকলে তো আমরা এখানে বেশিক্ষণ টিকতে পারবো না স্যার। বলো কি হাসান, এইগুলো সাধারণ ছাত্রদের সাথে আবার আধুনিক অস্ত্রশস্ত্র কোথা থেকে আসলো? ওদের কাছে তো এই ধরনের অস্ত্র আসার কোনো সম্ভাবনাই নাই। তাহলে এই ধরনের অস্ত্র দিয়ে ওরা কিভাবে আক্রমণ চালাচ্ছে আমাদের উপর? হ্যাঁ স্যার, আমিও তো সেটাই চিন্তা করতেছি। ওদের কাছে তো এই ধরনের অস্ত্র আসার কোনো সম্ভাবনাই নাই। আমার মনে হয় এই আন্দোলনটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য সাধারণ ছাত্রদের সাথে বহিরাগত ছেলেপেলেরাও প্রবেশ করছে। ওরাই মূলত আমাদের উপর এই আক্রমণগুলো চালাচ্ছে। এখন যদি আমরা পাল্টা ওদের ওপর গুলি বর্ষণ না করি তাহলে কিন্তু পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যাবে। কি করব স্যার এখন? না হাসান, স্বরাষ্ট্র দপ্তরের অনুমতি ছাড়া আমরা কখনোই গুলি করতে পারবো না। তুমি পরিস্থিতিটা আপাতত সামাল দিতে থাকো। দেখি স্বরাষ্ট্র দপ্তর থেকে কি নির্দেশনা আসে। আইজি স্যার আমাকে এখানে ওনার নির্দেশনা না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলছে। আইজি স্যার স্বরাষ্ট্র দপ্তরে সরাসরি কথা বলতেছে। দেখি ওইখান থেকে কি ডিসিশন আসে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হইব। স্যার যা করার তাড়াতাড়ি আমাদের করতে হইব। অলরেডি আমাদের কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়ে গেছে। ওদেরকে আমি ইমার্জেন্সি হাসপাতালে শিফট করার ব্যবস্থা করছি। এভাবে আর কিছুক্ষণ চলতে থাকলে ওরাও পুরোপুরি রাস্তায় নেমে যাবে। তখন কিন্তু এইখান থেকে সরানো ওদেরকে আরও কঠিন ব্যাপার হয়ে যাইব। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি স্যারের সাথে যোগাযোগ করে কি করব সেটা শোনেন। না, এ তো দেখতেছি মহা বড় এক মুশকিলের ভিতরে পড়া গেল। রাজনৈতিক দলেরা নিজেদের ভিতরে ঝামেলা তৈরি করবে আর এইগুলো সব দায়ভার আইসা পুলিশ প্রশাসনের উপরে পড়বে। এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের দ্বারা আর কোনো কিছু করা সম্ভব হইব না। একদিকে শাহবাগে রাজনৈতিক দলের সরকার প্রধানরাই আন্দোলন করে বেড়াচ্ছে, এইদিকে আবার ছাত্ররা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলনে নামছে। কোন দিক থেকে কোন পরিস্থিতি যে সামাল দিব সেটাই তো বুঝতে পারতেছি না। হয়তো দেখেন স্যার কি পরিমাণের গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এইগুলো কিন্তু সবই ছাত্ররা করতেছে। প্রশাসন কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের গুলি বর্ষণ করে নাই। তাতেই পরিস্থিতি কীরকম উত্তপ্ত তৈরি হয়েছে সেটা বুঝতে পারতেছেন। ওরা নিজেরা চাইতেছে যে প্রশাসন ওদের উপর আক্রমণ করুক। আপনি এখনই স্যারের সাথে যোগাযোগ করেন।
মোস্তফা, ভার্সিটির বর্তমান অবস্থা কি, সে সম্পর্কে কি তোমার কাছে কোনো রকমের কোনো আপডেট খবর আছে নাকি? ভাই, ভার্সিটির অবস্থা তো বর্তমানে খুবই আশঙ্কাজনক। আমরা যেইভাবে ছেলেপেলেদেরকে নির্দেশনা দিছিলাম, ওরা ঠিক সেইভাবেই কাজ করে যাচ্ছে। একটু আগে ফাহিম আমার কাছে ফোন দিয়ে পরিস্থিতি জানান দিল, ওইখানে নাকি ওদের সাথে মোল্লা গ্রুপের ছেলেপেলেরাও অ্যাড হইয়া পুলিশের উপর আক্রমণ চালাচ্ছে। পুলিশ কোনোভাবেই ওদের সামনে পেরে উঠতেছে না। টিয়ার সেলার, সাউন্ড গ্রেনেড ছুড়ে ওদের ছত্রভঙ্গ করার চেষ্টা করতেছে। মোস্তফা, যত যাই কিছু হয়ে যাক না কেন, ওরা যেন কোনোভাবেই ওইখান থেকে ওদের অবস্থান না সরিয়ে নেয়। পুলিশ যতক্ষণ পর্যন্ত ছাত্রদের উপর গুলি বর্ষণ না করবে, ততক্ষণ পর্যন্ত ওদেরকে শক্ত অবস্থান ধরে রাখতে বলো। পুলিশ একবার যদি ছাত্রদের উপর গুলি বর্ষণ করে ফেলে, তাহলেই খেলা পুরোটা জমে যাবে। তখন এক জায়গার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়তে কোনো সময় লাগবে না। তাই ওদেরকে শক্ত অবস্থানই ধরে রাখতে বলো। না না ভাই, ওরা এখন পর্যন্ত শক্ত অবস্থানই ধরে রেখেছে। মোল্লা গ্রুপের ছেলেপেলেরা তো খুবই আগ্রাসী। ওরা নাকি পুলিশের উপর পাল্টা আক্রমণ চালাচ্ছে। কোনোভাবে পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে নিতে পারতেছে না। তবে এখন পর্যন্ত পুলিশ ছাত্রদের উপর কোনো রকমের কোনো গুলি বর্ষণ করে নাই। ওরা মোটামুটি শক্ত অবস্থানই ধরে রেখেছে। পুলিশ যদি ওদের উপর গুলি বর্ষণ না করে, তাহলে ওদেরকে ছাত্রদের উপর গুলি চালাতে বলো। তবুও যাতে পরিস্থিতিটা অন্যরকম একটা মোড় দেওয়া যায়। যতক্ষণ পর্যন্ত ছাত্র পুলিশের গুলিতে নিহত না হবে, ততক্ষণ পর্যন্ত পরিস্থিতি কোনোভাবেই উত্তপ্ত হইব না। তাই যেভাবে হোক ওদেরকে গুলি করে পুলিশের উপরে দায়ভার চাপাতে বলো। আসসালামু আলাইকুম হায়দার ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে রমজান নাকি রে? বসেক। তা রমজান নাকি রে? কি ব্যাপার রমজান, হঠাৎ করে এতদিন পর তুই আমার কাছে? তা আমার এই গোপন রাস্তানার খবর তুই কিভাবে পাইলি রে? এই রাস্তানার খবর তো হাতে গোনা কয়েকজন ছাড়া কেউই জানে না। দেখো হায়দার ভাই, আমার নাম কিন্তু রমজান। তোমার এই রাস্তানা খুঁজে বের করা আমার পক্ষে কোনোভাবেই অসম্ভব না। তুরি মাইরাই তোমার রাস্তানা আমি খুঁজে বের করতে পারি, সেটা তুমি খুব ভালো করেই জানো। আর এই রমজানের ক্ষমতা সম্পর্কেও তোমার খুব ভালো ধারণা আছে। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করে জানি। তা রমজান, হঠাৎ এতদিন পর কি কারণে আমার কাছে আসলি? সেই ঘটনা আগে খুলা বলতো দেখি। তুই তো কোনো কারণ ছাড়া আমার এইভাবে খুঁজে বের করার কথা না। নিশ্চয় কোনো কারণ আছে, বলে দেখি রমজান। হঠাৎ এতদিন পর তোর এই বড় ভাইয়ের কথা মনে পড়লো কেন? দেখো হায়দার ভাই, তোমার কাছে একটা প্রয়োজনে আমি আইছি। আশা করি তুমি আমার কাজটা করে দিবে। একটা তথ্য তোমার কাছ থেকে আমার জানার ছিল হায়দার ভাই। যখন একসাথে তোমার সাথে কাজ করছি, তখন কিন্তু ছোট ভাইয়ের মতো তুমি যখন যা বলছো তাই করে দিছি। তাই এবার আমাকে এই ইনফরমেশনটা তোমার 100% দিতে হইব। না করতে পারবা না কোনোভাবেই তুমি। সমস্যা নাই রমজান, তোরে আর নরেশকে আমি আগে থেকেই ছোট ভাইয়ের মতোই দেখি। আমার কাছে যদি তোর দেওয়া ইনফরমেশন থাকে, অবশ্যই আমি ইনফরমেশন দিয়া তোরে সাহায্য করব। সেই ব্যাপারে তুই 100% নিশ্চিত থাক। এবার বল তো দেখি রমজান, কি কারণে হঠাৎ তুই আমার কাছে কি ইনফরমেশন নেওয়ার জন্য আসলি? শোনো হায়দার ভাই, মূলত আমার
ওসমানের খোঁজ লাগবে। ওসমান এখন কোথায় আছে তার একটা এক্সাক্ট লোকেশন আমার খুবই প্রয়োজন। ওসমানের লোকেশন তোমার কাছে অবশ্যই আছে। তুমি আমাকে ওসমানের খোঁজ খবরটা দিতে পারলে এর বিনিময়ে তুমি যা চাইবা সেটাই আমি তোমারে কইরা দিব ভাই। কিরে কি ব্যাপার রমজান, তোরা হঠাৎ এরকম ওসমানের ঠিকানা নেওয়ার জন্য উতলা হইয়া পড়লি কেন? সকালবেলা নরেশও তো ফোন দিয়ে আমারে ওসমানের কথা জিগাইলো। নরেশ রে না বললাম ওসমান বর্তমানে পাকিস্তানের করাচিতে অবস্থান করতেছে। ওর সাথে আমার লাস্ট কথা হয়েছিল জানুয়ারির 20 তারিখে। তারপরে ওই পাকিস্তানের করাচিতে চলে গেছে। ওইখানে নাকি কালা জাহাঙ্গীরের সাথে ওর একটা মিশন কমপ্লিট করার আছে। সেটা কমপ্লিট করার জন্যই পাকিস্তানে অবস্থান করতেছে। তা কি কারণে ওরে তোদের এত বেশি প্রয়োজন আছে হায়দার ভাই? ওর সাথে অনেক হিসাব নিকাশ করার আছে। তার হায়দার ভাই, ওসমান কি পাকিস্তান থেকে দেশে ঢুকবে না? কবে দেশে ঢুকবে সেই সম্পর্কে কি তোমার কাছে কোনো তথ্য আছে? না রমজান, সেই তথ্য তরে আমি 100% দিতে পারতেছি না। কাজটা শেষ হইলেই ওই দেশে ঢুকা পড়ব। আর দেশে ঢুকলে সবার আগে আমার সাথেই যোগাযোগ করব। কবে যে দেশে ঢুকে সেটা তোরে সঠিকভাবে বলতে পারলাম না। তবে হয়তো অল্প কিছুদিনের ভিতরেই দেশে ঢোকার একটা প্রবল সম্ভাবনা আছে। কারণ মিশনটা হাতে নিচ্ছে অনেক দিন হইয়া গেল। এতদিনে হয়তো মিশনটাও কমপ্লিট করে ফেলাইছে। শোনো হায়দার ভাই, ওসমান যদি দেশে ঢুকা তোমার সাথে যোগাযোগ করে অবশ্যই ওসমানের ঠিকানা আমাকে দিবে তুমি। আর আমি যে তোমার কাছে ওসমানের ঠিকানার জন্য এসেছি এই ব্যাপারে ওসমান যেন কোনো কিছুই জানতে না পারে। ওর সাথে আমাদের অনেক বড় একটা হিসাব নিকাশ বাকি আছে। তাই ওসমান যেই দিন দেশে ঢুকবে সেই দিনই ওর সম্পর্কে তথ্যটা আমার কাছে পৌঁছে দিবে তুমি। আচ্ছা ঠিক আছে, তা না হয় দিলাম। তা কি কারণে তোরা ওসমানকে খুঁজতাছিস সেই কথা কিন্তু এখন পর্যন্ত আমারে কিছু জানাইলি না। শোনো হায়দার ভাই, কিছুদিন আগে যে ডিন্ডি শাকিল পুলিশের কাছে ধরা খাইছে সেইটা তো ভালো করে জানো। কিন্তু কি কারণে ধরা খাইছে সেটা হয়তো বা এখন পর্যন্ত জানতে পারো নাই তুমি। শোনো, ওসমান ডিন্ডি শাকিলকে দেশে ঢুকাইছিল শামসু ভাইকে হত্যা করার জন্য এবং শামসু ভাইকে আক্রমণ করা অবস্থায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়। পরবর্তীতে এই তথ্যগুলো স্বীকার করছে পুলিশের কাছে। তাই শামসু ভাইয়ের করার নির্দেশ ওসমানকে যেভাবে হোক শামসু ভাইয়ের কাছে নিয়ে যেতে হবে। ও তাইলে এই ব্যাপার, এই ডিন্ডি শাকিল তাহলে শামসু ভাইকে আক্রমণ করার জন্য দেশে ঢুকছিল। তা ডিন্ডি শাকিলের সাথে তো আমার সাক্ষাৎ হয়েছিলই, কিন্তু ওই যে শামসু ভাইয়ের উপর আক্রমণ করার জন্য দেশে ঢুকছে সেই সম্পর্কে আমি অবগত ছিলাম না। তাহলে তো সেই দিনই তোদের কাছে ওরে তুলে দিতাম আমি। আর রমজান, ওসমান ভাইয়ের সাথে তো শামসু ভাইয়ের সম্পর্ক খুবই ভালো। উনি তাহলে কি কারণে শামসু ভাইকে হত্যা করার জন্য টেন্ডি শাকিলকে দেশে ঢুকাইলো এই বিষয়টা তো মাথায় ঢুকতেছে না। আর বইল না, এই গাদ্দার তো শামসু ভাইয়ের সাথে বেইমানি করছে। শামসু ভাই ওর অনেক উপকার করছে, তারপরেও শামসু ভাইয়ের সাথে ওই এই বেইমানিটা করছিল। যার কারণেই তো শামসু ভাই ওরে সরাসরি খুঁজতেছে। আসলে ওর একটা লোক আমরা একটা মিশন পরিচালনা করার সময় আমাদের হাতে নিহত হয়। আর এর প্রতিশোধ দেওয়ার জন্যই ডেন্ডি শাকিলকে দেশে ঢুকানো হয়েছিল। তুমি ওর ঠিকানাটা আমার কাছে দিবে, বাকিটা আমরা দেখে নিব। ও তাহলে এই ব্যাপার। শোন রমজান, ওসমানের ঠিকানা আমি তোরে প্রদান করবনি, কিন্তু এরকম একটা
শীর্ষ সন্ত্রাসীরে শামসু ভাইয়ের হাতে তুলে দেব। এর বিনিময়ে কি শামসু ভাই আমার জন্য কিছু করবে না? কিছু করবে না মানে? শামসু ভাই কখনোই উপকারের উপকারীর প্রতিদান দিতে বলে না। তুমি বলো তোমার কি প্রয়োজন শামসু ভাইয়ের কাছে? তুমি যদি ওসমানকে শামসু ভাইয়ের হাতে তুলে দিতে পারো, এর বিনিময়ে যা চাইবে তাই শামসু ভাই দিতে রাজি আছে। শোন রমজান, ওসমানকে ধরিয়ে দিতে আমার কাছে কোনো ব্যাপারই না। আমার শুধু একটাই রিকোয়েস্ট, শামসু ভাইয়ের কাছে যেহেতু প্রশাসনিক ক্ষমতা আছে, তাই আমার নামে যত অজ্ঞাত মামলা আছে এইগুলো চিরতরে খালাস করে দিতে হইব। তাহলে আমি ওসমানকে শামসু ভাইয়ের হাতে তুলে দিতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এ বিষয়ে শামসু ভাইয়ের সাথে আমি আলোচনা করতেছি। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম। শামসু আইস? বসো শামসু। এই সেলিম, তুমিও বসো। শামসু, তোমার এই হঠকারী সিদ্ধান্তের কারণে দেশে এখন কি পরিস্থিতি তৈরি হইলো সেটা দেখলা তো? আমি আগেই বলছিলাম শামসু, মাথা গরম কইরা কোনো সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই ঠিক হইব না। নাগরিক পার্টির নেতা কর্মীদেরকে শাহবাগে নামানোটা খুবই প্রয়োজন ছিল। এখন যে দেশে পরিস্থিতিটা তৈরি হইল, এটা সামাল দিবা কেমনে? শুনলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাকি পুলিশের সাথে ছাত্রদের সেই সংঘর্ষ শুরু হয়েছে। এখন যদি এই সংঘর্ষকে ঘিরা সারা বাংলাদেশের ছাত্র জনতা রাস্তায় নেমে এসে, তখন তুমি পরিস্থিতি কিভাবে সামাল দিবা শামসু? তা আপনি কি করতে চাইতেছেন? আমি কি সকলকে ঘরে বসিয়ে রাখবো নাকি? নাগরিক পার্টি যে দিনের পর দিন আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা সংবাদ সম্মেলন করে যাচ্ছে, প্রতিবাদ কি আমাদের করা উচিত ছিল না? আজকে দেশের এই পরিস্থিতির জন্য আপনি নিজেই দায়ী। মোল্লাকে কতবার আমি বলছি জেল থেকে বের করা যাইব না, কিন্তু তারপরেও আপনি আমার কথা না শুনে মোল্লাকে জেল থেকে বের করে নিয়ে আসলেন। এখন দেখলেন তো দেশের পরিস্থিতিটা কিভাবে উত্তপ্ত হয়ে গেল। মোল্লা যদি এই সময় জেলে বন্দি থাকতো, তাহলে নাগরিক পার্টি আর এই ধরনের পরিস্থিতি তৈরি করার কোনো রকমের কোনো সাহসই পেত না। সব বিষয়ে তুমি মোল্লাকে ডাকছো কেন? মোল্লা যে ঘটনার সাথে জড়িত আছে সেটা তুমি কিভাবে জানলা? মোল্লা তো এই ঘটনার সাথে জড়িত নাও থাকতে পারে। বিরোধী দলেরা তো সব সময় আন্দোলনের হুমকি দিয়ে যাইব, তাই বলে কি আমরা ওদের উস্কানিতে মাঠে নেমে পড়ব? এখন যে বিরোধী দলেরা শাহবাগে নেতাকর্মীদের অবস্থানের ফায়দা নিয়ে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলো, এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে তুমি নিজেই দায়ী। আমি তো মনে করি লিডার, দেশে পরিস্থিতি তৈরি করতে আমাদেরই সুবিধা হয়েছে। এতে করে নাগরিক পার্টির গুপ্ত নেতারা কে কোথায় লুকিয়ে আছে সেটা পুলিশের খুঁজে বের করতে সুবিধাই হইব। আপনি এত টেনশন করেন না বিষয়টা নিয়ে। অলরেডি বিজিবি মোতায়েন করছি। কিছুক্ষণের ভিতরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হইব। এরপরেই তদন্তের মাধ্যমে কারা কারা এই পরিস্থিতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি করেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসবে। এতে করেই দেখবেন নাগরিক পার্টির গুপ্ত নেতাদেরকে খুঁজে বের করা সম্ভব হইব। শামসু, তোমার এই হঠকারী সিদ্ধান্তের কারণে দেশে এখন কি পরিস্থিতি তৈরি হইল সেটা দেখলা তো? আমি আগেই বলছিলাম শামসু, মাথা গরম কইরা কোনো সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই ঠিক হইব না। লিডার, এইগুলো যারা করতেছে তারা মূলত জনতা পার্টির ভালো চায় না। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন লিডার, যারা মোল্লার সাথে সম্পর্ক ভালো তারাই বিভিন্নভাবে আমার নামে শুধু আপনার কাছে বিভিন্ন অভিযোগ দিয়ে যায়।
কয়া দলের ভিতরে আর অন্যান্য নেতাকর্মীরাও তো আছে, তারা তো আমাকে সবসময় সমর্থনই করতেছে। কেউ তো এটার বিষয়ে কথা বলতেছে না। শুধু মোল্লা গ্রুপের লোকজন যারা দলের ভিতরে এখনো বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত হয়ে আছে, তারা এই বিষয়গুলো নিয়ে নেগেটিভভাবে আপনার সামনে উপস্থাপন করতেছে। কারণ তারা চাই যে জনতা পার্টি ক্ষমতায় না থাকতে পারে, তাহলে ওরা মোল্লাকে আপনার জায়গায় বসিয়ে নতুন করে রাজনীতি শুরু করতে চাইতেছে। কারণ আমি থাকাতে তো ওদের কোনো সুবিধা হচ্ছে না। লিডার শামসুর এই কথার সাথে আমি একমত পোষণ করতেছি। কারণ আপনি লক্ষ্য করে দেখেন যে মোল্লা গ্রুপের লোকজনই শামসুর বিরুদ্ধে কথা বলে। কই এইখানে তো আরও অন্যান্য নেতাকর্মীরা আছে, তারা কিন্তু আপনার কাছে শামসুর নামে কোনো রকমের কোনো অভিযোগ দেয় না। কারণ শামসু দলের ভিতরে যারা ত্যাগী এবং মূল্যবান নেতা, তাদেরকেই বিভিন্ন দায়িত্বে বসিয়েছে। আর মোল্লাকে দেখেন, ওই যখন দায়িত্বে ছিল তখন শুধু গ্রুপিং কইরাই রাজনীতি কইরা গেছে। যে মোল্লাকে পকেট ভরাইতে পারছে তার এই দলের ভিতরে মূল্যায়ন করা হয়েছে। এখন তারা কোনো মূল্যায়ন পাইতেছে না বইলাই শামসুর বিরুদ্ধে এরকম নানান রকম অভিযোগ আপনার কাছে দায়ের করে যাচ্ছে। ওই আমরা তো দিব্যি শামসুর সাথে মিলে রাজনীতি করতেছি, আপনি বলছেন তাই আমরা শামসুর নেতৃত্ব মাইনে নিছি। শোনো সেলিম, আমাকে কি তোমাদের বোকা মনে হয় নাকি? তুমি এরা এই সমস্ত কি কথা বলতেছ? ১/১১ আন্দোলনে আমি যাদেরকে নিয়ে মাঠ কাঁপিয়েছি, তারাই কি এখন জনতা পার্টির ক্ষতি চাইতেছে নাকি? তোমাদের মন গড়া মন্তব্য করলেই এইখানে হয়ে যাইব। আমার দলে বর্তমানে যারা দায়িত্বে আছে তারা সকলেই জনতা পার্টির জন্য জীবন দিতেও প্রস্তুত আছে। তোমাদের এই সমস্ত আলতু ফালতু কথা শোনাটাই আমার ভুল হয়েছে। তোমাদের কথা শুনে আমি দলের ত্যাগী নেতাদেরকে দল থেকে বহিষ্কার করছি। আসলে এইগুলো সিদ্ধান্ত যে আমার সম্পূর্ণ ভুল ছিল, সেটা তো এতদিনে আমি বুঝতে পারতেছি। তোমরা আসলেই জনতা পার্টির ক্ষতি করার জন্যই আছো। নানা লিডার, আপনার এই কথা কোনোভাবেই মেনে নিতে পারলাম না আমি। ১/১১ আন্দোলনে যারা আমাদের সাথে আন্দোলন গড়ে তুলেছিল, তারা যদি এখন ক্ষমতা পেয়ে দুর্নীতির সাথে আপোষ করে নেয়, আপনি কি তাদেরকে দলে জায়গা দিবেন নাকি? এই দুর্নীতি করার জন্যই কি আমরা ১/১১ সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছিলাম? শামসু দলে এন্ট্রি নেওয়ার পর এই সমস্ত দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করেছে, দলকে আরো ঘোর বিপদ থেকে রক্ষা করেছে। আর আপনি বলতেছেন শামসুর কারণে আজকে জনতা পার্টি হুমকির মুখে পড়েছে। এটাই কি আপনার কৃতজ্ঞতার প্রমাণ নাকি, যে শামসুর কারণে আপনার জনতা পার্টি দুর্নীতি মুক্ত হইল, তাকে এখন আপনি অপরাধী বানাচ্ছেন? তাইলে লিডার, এখন আপনি কি করতে চাইতেছেন? জনতা পার্টি যদি আমার জন্য বিপদের সম্মুখীন হয়ে থাকে, তাহলে আমি জনতা পার্টি থেকে সইরা যাই। আপনি তাহলে আবার সেই দুর্নীতিবাজদেরকে নিয়েই দল গঠন করেন। আমার তো এখানে থাকার কোনো রকমের কোনো প্রয়োজন আমি মনে করতেছি না। শামসু, তোমার এই হঠকারী সিদ্ধান্তের কারণে দেশে এখন কি পরিস্থিতি তৈরি হইল সেটা দেখলা তো? আমি আগেই বলছিলাম শামসু, মাথা গরম কইরা কোনো সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই ঠিক হইব না। ওদের সাথে এই সময় যদি আমরা সংলাপে বসতাম, তাহলে পরিস্থিতিটা আরো গোলাটি হয়ে যাইতো। ওরা কখনোই আন্দোলন ছেড়ে রাস্তা থেকে সরে দাঁড়াইতো না, কারণ ওদের পিছনে বুদ্ধিজীবী হিসাবে মোল্লা কাজ করতেছে। এখন যদিও ওরা আপনার সাথে বৈঠকের কারণে আন্দোলন থেকে সরে যাইতে চাইতো, কিন্তু পরবর্তীতে দেখতেন ঠিকই আবারও নতুন কোনো দাবি নিয়ে ওরা মাঠে নামিয়া যাইতো। তাই ওদেরকে আমাদের শক্ত হাতেই দমন করতে হইব। এখন এই আন্দোলনের মাধ্যমে
নাগরিক পার্টির সকল গুপ্ত নেতারা বাইরে বেরিয়ে আসবে। পুলিশদেরকে দিয়ে এদেরকে একেবারে গ্রেপ্তার করা যাইব। তখন দেশের পরিস্থিতি পুরোপুরি ঠান্ডা হয়ে যাইব। এটা কি আপনি বুঝতে পারতেছেন না লিডার? আমি এত কিছু জানতে চাই না শামসু। তুমি এই পরিস্থিতি তৈরি করেছ, তুমি এই পরিস্থিতি সমাধান দিবে। কোনোভাবেই যেন ছাত্রদের উপর পুলিশ গুলি না চালায়, সেই দিকে লক্ষ্য রেখে এই আন্দোলন কিভাবে দমন করবে সেই পরিস্থিতি নিয়ে চিন্তা করো। আমি কিন্তু নেক্সট টাইম এরকম পরিস্থিতি আর কোনোভাবে দেখতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব এই আন্দোলন তুমি দমন করো, শহরের পরিস্থিতি যেন আবারও স্বাভাবিক হয়। আচ্ছা ঠিক আছে লিডার, পরিস্থিতি যখন আমি নিজে তৈরি করছি, আমি এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সব রকম প্রস্তুতিও নিয়ে রেখেছি। এই বিষয়টা আপনি মনে রাখেন। শামসু কিন্তু কখনোই কোনো কাজ প্ল্যান ছাড়া করে না। অবশ্যই আমি প্ল্যান মাথায় নিয়েই তারপর এই কাজটা করছি। আপনি এই ব্যাপারে শতভাগ নিশ্চিত থাকেন। পরিস্থিতি আমি যেভাবে হোক সামাল দিয়ে রাখবো। আচ্ছা, যা করার তাড়াতাড়ি করো। পরিস্থিতি অনুকূলের ভিতরে থাকা অবস্থায় এই সমস্যার সমাধান করো, যাতে করে এটা আর বেশি ছড়িয়ে না যায়। দরকার পড়লে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে সেনাবাহিনী মোতায়েন করো। তারপরেও আমি পরিস্থিতি স্বাভাবিক দেখতে চাই। শামসু, তাইলে এখন কি করবা তুমি? পরিস্থিতি তো সম্পূর্ণই আমাদের নাগালের বাইরে চলে যাইতেছে। প্রেসিডেন্ট যে পরিমাণের রাগ হয়েছে, এতে করে তো বিষয়টা সম্পূর্ণ অন্যরকম মনে হইতেছে। যেভাবে হোক আমাদেরকে এই পরিস্থিতি ঠিক করতে হইব শামসু। দেখতেছি সেলিম ভাই, কি করা যায়। আগে যেভাবে হোক কলেজ ক্যাম্পাস ঠান্ডা করতে হইব, তারপর বাইরের পরিস্থিতি দেখতেছি আমি। আপাতত শাহবাগ থেকে আমাদের নেতা কর্মীদেরকে সরে যেতে বলেন, তা না হলে যে কোনো সময় ওরা ওদের উপর আক্রমণ করে বসতে পারে। আর শাহবাগে যে পুলিশ সদস্যরা নিয়োজিত আছে তাদেরকে ইমার্জেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে যেতে বলেন। আর খেয়াল রাখতে বলবেন কোনোভাবে যেন কারো উপর কোনো গুলি নিক্ষেপ করা না হয়। ওইখান থেকে যাকে পাবে তাকেই যেন গ্রেপ্তার করা হয়। আমি শিওর যে ওইখানে ছাত্রদের চাইতে বহিরাগতদের সংখ্যা বেশি, তাই ওদেরকে ধরতে পারলে অনেক তথ্য বের করা যাইব। শামসু, ঠিকই বলছো তুমি। এখন আর আমাদের নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে রাখার কোনো প্রয়োজন নেই। ওরা ওইখান থেকে চলে আসুক, তাহলে পুলিশ প্রশাসন আরও একটু শক্তিশালী হইব। ওরা যদি ক্যাম্পাসের ভিতরে চলে যায় পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে এই দিকে আমাদের নেতাকর্মীরা না থাকলে নাগরিক পার্টি আমাদের নেতাকর্মীদের উপর আক্রমণও করতে পারবে না। তাই এখানে পুলিশের প্রয়োজনও হইব না। আর এই ফাঁকে বাহির থেকে আরও পুলিশ সদস্য শহরে মোতায়েন করা যাইব, তখন যদি পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায়। আর এক কাজ করেন, এই ফাঁকে সম্রাটকে বলেন তরিকুলকে যেভাবে হোক তুলে আনার জন্য। ওরে তুলে নিয়ে আসতে পারলেও পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করা যাইব। সঠিক নেতৃত্বের অভাব থাকলে নাগরিক পার্টির নেতাকর্মীরা আন্দোলন আর সামনের দিকে খুব একটা অগ্রসর করতে পারবে না। তাই যেভাবে হোক তরিকুলকে যেন উঠিয়ে নিয়ে আসা হয়। সম্রাটকে এখনই বলে দেন আপনি। সেটা তো সম্ভব না শামসু, তুমি মনে হয় জানো না বিষয়টা। তরিকুল যে কত সপ্তাহে আগাম 3 মাসের জামিন নিয়ে রেখেছে। ওর যত মামলা আছে সকল মামলা থেকে আগামী 3 মাসের জন্য ওই জামিন নিয়েছে হাইকোর্ট থেকে।
এখন চাইলেও আমরা তরিকুলকে গ্রেপ্তার করতে পারবো না যদি নতুন করে কোনো ইস্যু সামনে নিয়ে আসতে পারি। হাইরে করছে কি এইগুলো, ওরা দেখি পুরোপুরি আন্দোলন করার জন্য প্রস্তুতি নিয়েই মাঠে নামছে। তরিকুল কিভাবে এতগুলো মামলা থেকে আগাম 3 মাসের জামিন নিতে পারলো? আইনমন্ত্রী এই বিষয়ে কোনো কিছু করে নাই নাকি? আর বিষয়টা আপনি আমাদের এত পরে জানাচ্ছেন কেন? যখন এই ঘটনাটা ঘটলো তখন আমাকে বিষয়টা জানান নাই কেন? আমিও তো বিষয়টা জানতাম না শামসু। পরে হাইকোর্ট থেকে একজন অ্যাডভোকেট বিষয়টা আমারে জানাইছে। তোমারে জানাইমু পরে আর আমার খেয়াল নেই, তাই তোমাকে বিষয়টা জানানো হয় নাই। তরিকুল আগামী সপ্তাহে 3 মাসের আগাম জামিন গ্রহণ করছে হাইকোর্ট থেকে। আর আইনমন্ত্রী এই বিষয়ে কোনো রকমের কোনো হস্তক্ষেপ দেখায় নাই। না, এই আইনমন্ত্রীর ভিতরেও তো দেখতেছি সমস্যা আছে সেলিম ভাই। এই সমস্ত গাধা মার্কা লোকদেরকে এত বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে রেখেছে লিডার। এদেরকে নিয়ে আমি কিভাবে জনতা পার্টিকে সামনের দিকে অগ্রসর করব বলেন তো? তরিকুলের মতো প্রধান বিরোধী দল যারে সবসময় আমাদের নিরূপণ করে রাখার উচিত ছিল, আর সেই কিনা আন্দোলন দমন করার পরিবর্তে আরও আগাম জামিন নিয়ে বসে আছে। এদেরকে দিয়া কোনো কিছুই সম্ভব হইব না। এই আইনমন্ত্রীকেও সরাইতে হইব চেয়ার থেকে। এখন তাহলে শামসু কোন দিকে যাইবা? সেনাপ্রধানের সাথে বসতে হইব সেলিম ভাই। দেশে এখন সেনাবাহিনী না নামাইলে পরিস্থিতি কোনোভাবে স্বাভাবিক করা যাইব না। আগে পরিস্থিতিটা স্বাভাবিক করি, তারপর এক একটাকে ধরতেছি। দেখলা তো মাস্টার, তোতার জনপ্রিয়তা কত দূর যা পৌঁছাইছে। যেখানে আমরা তোতার জন্য নির্বাচনী প্রচারণা করতে যাইতেছি, সেইখানে কিন্তু জনগণের পানডালা ভালোবাসা পেয়ে যাচ্ছি। বিষয়টা কিন্তু একদম পজিটিভ আছে। পজিটিভ যে থাকবে না হাবিব ভাই? এতদিন যাবৎ আমরা কি জনগণের জন্য কম কিছু করে আইছি নাকি? সব সময় জনগণের পাশে থেকে তাদের সেবা করে এসেছি। এখন জনগণের সময় এসেছে আমাদেরকে সেই ভালোবাসার প্রতিদান ফিরিয়ে দেওয়ার। আর এখন জনগণ সেটাই করতেছে হাবিব ভাই। এখন আমাদের কাজ হইব জনগণের এই ভালোবাসাকে সঠিকভাবে ব্যবহার করা। তাহলেই দেখবা তোতা এক চান্সে বগুড়ার সাথে থেকে এমপি হয়ে যাইব। এবার আর তোতার এমপি হওয়া কেউ ফিরাইতে পারবো না। ওই বুড়া জিন যতই ছল চাতুরি সুযোগ খুঁজে বেড়াক না কেন, দেখবা কোনোভাবেই ও আমাদের সামনে টিকতেই পারবো না। শুধু আমাদেরকে এবার বাকি কয়েকটা দিন সঠিকভাবে পদক্ষেপ নিয়ে যেতে হবে। ভয় তো শুধু একটা জায়গায়, এই বুড়া জিনজে তলে তলে কি পরিকল্পনা আটতেছে সেটাই তো বুঝতে পারতেছি না। এর যদি কোনোভাবে সাইড করতে পারতাম তাহলে নিশ্চিন্তে ভোটটা আমি পরিচালনা করে যেতে পারতাম। নাগরিক পার্টির জুলফিকারকে তো আমি গোনাই ধরি না। হাতে গোনা কয়েকটা ভোট ছাড়া এই এলাকায় ওর তেমন কোনো ভোটই নাই। শুধু ঝামেলাটা করব এই শফিক নিজেই। না না তোতা, কোনো রকমের কোনো টেনশন করিস না। আমরা তো সব সময় তোর সঙ্গে আছি। যেভাবে হোক তোকে এবার নির্বাচিত করেই ছাড়ব। দরকার পড়লে ভোটের কয়েকদিন আগে শামসুরে এলাকায় ঢুকাইব। শামসু যদি টানা কয়েকটা দিন নির্বাচনী প্রচারণা করতে পারে তাহলে দেখবি 95% ভোটই তোর বাক্সে আইসা পড়ব। নির্বাচন নিয়ে তুই কোনো রকমের কোনো টেনশন করিস না। এই বুড়া জিনজে হাবিব ভাই আমাদের সাথে গ্যাঞ্জাম করার জন্য সব সময় পায়তারা করে বেড়াইতেছে, সেটা জানেন নাকি? গতকালকেও ইফতার পার্টির সময় বাটুলার পিন্ডুক পাঠাইছিল
পার্টি অফিসে গ্যাঞ্জাম করার জন্য। পরে মাস্টার চাচা আর আমি মিলা পরিস্থিতিটা শান্ত করছি। ডন আর গোল্লা তো ওই জায়গায় ওদের সাথে গ্যাঞ্জামটা বাজাইতে চাইছিল। কে তোরা আবার গ্যাঞ্জামটা থামাইতে গেছিস কে? ওদেরকে দুইরা ওইখানে কয়েকটা লাগাই দিতে পারলেই তো পরিস্থিতিটা বুঝতে পারতো যে আমরা ওদের থাইকা কোনো রকম কোনো পিছায়া নাই। এই বুড়া জিন যে গ্যাঞ্জাম করার জন্য কয়েকদিন যাবতই মুখিয়ে আছে সেটা তো আমি আগেই বুঝতে পারছিলাম। মাস্টারদেরও পরিস্থিতিটা জানাইছি। ওই আসলে দিন দিন বাইরে যাইতেছে। কিসের জন্য যে ওই এত ক্ষমতা পাইতেছে সেটাই তো বুঝতে পারতেছি না। কিসের জন্য এরকম করতেছে বুঝতেছেন না? শফিককে তো সম্পূর্ণ ঢাকা থেকে মোল্লা গ্রুপ নিয়ন্ত্রণ করতেছে। কয়েকদিন আগে যে ঢাকা যায় মোল্লা গ্রুপের সাথে মিটিং করে আসলো সেটা দেখলেন না? মোল্লা গ্রুপ চাইতেছে শামসু ভাইয়ের যাতে মান সম্মান কিছুটা প্রেসিডেন্টের কাছে ক্ষুণ্ণ করা যায়। সেই জন্যই তো ওরা শফিককে অস্ত্র হিসাবে ব্যবহার করতেছে, যাতে করে আমি এইখানে কোনোভাবে নির্বাচিত হতে না পারি। তাহলে ওরা শামসু ভাইয়ের নামে প্রেসিডেন্টের কাছে উল্টাপাল্টা কথা লাগানোর একটা সুযোগ পাইব। এত সোজা নাকি রে তোতা? শামসুর এলাকায় আইসা শামসুর সাথে টক্কর দেয় এরকম ম্যান এই এলাকায় আছে নাকি? বাইরে সব কটার টিংরি টুংরি ছুটায় ফেলাইব না? শামসুর এলাকায় আইসা শামসুর সাথেই টক্কর দিবে? মোল্লা গ্রুপ কি মনে করছে আমরা কি এলাকা থেকে পয়সা গেছি নাকি? ওদেরকে স্বয়ং বগুড়া আইসা শফিকের জন্য নির্বাচন করতে বল, তারপরেও দেখি ওরা পাস করতে পারে কিনা। না না হাবিব ভাই, নির্বাচনের আগে কোনোভাবে কোনো গ্যাঞ্জাম করা যাইব না। নির্বাচনটা আগে শেষ করি, তারপরে এই সমস্ত বেঈমানদেরকে বগুড়া থেকে দেখবেন জাটা মারা জনগণই বিদায় করে দিব। আমাদের এইখানে নির্বাচনের আগে কোনো রকমের গ্যাঞ্জাম করাটা ঠিক হইব না। প্রশাসন বারে বারে আবদার করে যাইতেছে যে ভোটের মাঠ যেন আমরা সঠিকভাবে পর্যবেক্ষণ করি, পরিস্থিতি যেন কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায়। তুমি মাস্টার শফিকের সাথে যতই মিলা রাজনীতি করতে চাও সেটা কোনোদিনও সম্ভব হইব না, কারণ ওই কাসিমের লোকই না, ওই গাড়ির রক একটা টেরা আছে। দেখবা যে ঠিকই আমাদের সাথে গ্যাঞ্জাম বাজাইয়ে চলবো। তাই ওর সাথে কোনোভাবে নরম হয়ে আমাদের চলা যাইব না। এতে করে সুযোগ পাইয়া ওই আরও বেশি গ্যাঞ্জাম সৃষ্টি করব। ওরে কোনো রকমের কোনো সুযোগই দেওয়া যাইব না। না না হাবিব ভাই, কিছু বলতেছি না বইলা যে একেবারে ছাড় দিয়ে দেব সেটা কোনোদিনও সম্ভব না। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায় তাহলে অবশ্যই এর জন্য শফিককে কড়া মূল্যায়ন দিতে হইব। শুধু ভদ্রতার খাতিরে কোনো কিছু করতেছি না। তাই বইলা শফিক যদি এটা মনে করে যে ওর কোনো কিছুই আমরা ধরব না, সেটা ওর সবচাইতে বড় ভুল হইব। কিরে তোতা, শৈলদুগরি যে ওদেরকে পাঠাইলাম ওইখানে আবার কোনো গ্যাঞ্জাম তৈরি হইল কিনা সেটা কি ডনের কাছে শুনছিলি নাকি? শৈলদুগরিকে কিন্তু জুলফিকারের অনেক সমর্থন আছে। ওইদিকে কিন্তু গ্যাঞ্জাম বাজাইতে পারে জুলফিকারের লোকজন। না না, ডনের সাথে এখনো কথা হয় না আমার, তবে আমি ওদেরকে আগেই বলে দিছি যে যাতে করে কোনো গ্যাঞ্জাম না করে। আর যদি জুলফিকারের লোকজন গ্যাঞ্জাম করতে আসে সেটা যেন আমাকে সাথে সাথে জানায়। এখন পর্যন্ত তো ডন কোনো কিছুই বলল না, তার মানে মনে হয় না যে ওইখানে কোনো রকমের গ্যাঞ্জাম হইতেছে। গ্যাঞ্জাম হইলে বিষয়টা আমারে জানাইতো ডন। তুমি যে কি বলো না মাস্টার, ওই জুলফিকারের কোনো বেল আছে নাকি যে ডন গোল্লাদের সাথে গ্যাঞ্জাম পাকায়? ওরা তো শুধু আলগা ফাপড়ি দিতে পারবে,
কোনো রকমের কোনো গ্যাঞ্জাম করতে পারবে না। গ্যাঞ্জাম করলে সেটা শুধু শফিকই করবে। জুলফিকারের এতটা এটা হয়ে আসে নাই যে আমাদের সাথে গ্যাঞ্জাম করে পরিস্থিতি উত্তপ্ত করে। না না হাবিব ভাই, তাই বইলা জুলফিকারেও একেবারে দুর্বলভাবে নেওয়া যাইব না। ভোটের রাজনীতি তো আর বইলা কয়ে আসে না যে কখন পরিস্থিতি কোন দিকে মোড় নিয়ে বসে। তাই সবাইকে আমাদের গুরুত্ব সহকারেই দেখতে হইব। চলেন হাবিব ভাই, তোদারে নিয়ে এখন পার্টি অফিস থেকে ঘুরে আসি। গাবতলি থেকে যে নেতা কর্মীদেরকে আসতে বলছিলাম, ওরা মনে হয় চলে আইছে।